আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি আরব শাহরিয়া ও সায়রা শাহরিয়ার লাভ স্টোরি উপন্যাস তৈময় এক অদ্ভুত নেশা, লেখিকা রূপা, পর্ব সংখ্যা 2, ভয়েস বাই আরবি। রুমে অস্থির হয়ে পায়চারি করছেন শারমিন শাহরিয়া। তখন সায়রার কথায় কোনো জবাব না দিয়ে চুপচাপ খাইয়ে দিয়ে চলে এসেছেন তিনি। সায়রার কথাগুলো শোনার পর ওনার নিজেরও গলাতে খাবার নামেনি। মেয়েটার কথায় কতটা অসহায়ত্ব ফুটে উঠেছে। আরবের বাবা কেন যে মেয়েটার জীবন এভাবে নষ্ট করলেন। সায়রার চোখের দিকে তাকালে তার মায়া হয়। কত মিষ্টি আর মায়াবী একটা মেয়ে, একটু আদর পেলে গলে যায়। এই মেয়েটাকে একটু ভালোবাসা দিলে বিনিময়ে এক আকাশসীমার ভালোবাসা উজাড় করে দিবে। এমন সময় রুমে প্রবেশ করলো আহসান শাহরিয়া। ওনাকে দেখেই শারমান শাহরিয়া প্রশ্ন করলেন, কেন তোমার ওই ঘাড়তারা ছেলের সাথে মেয়েটার বিয়ে দিলে? মেয়েটাকে দেখলেই বুকে আগলে নেওয়ার ইচ্ছা হয়। তোমার ছেলে কোনোদিনই সায়রাকে নিজের বউ হিসেবে মেনে নেবে না, তবে কেন মেয়েটার জীবন এভাবে নষ্ট করলে তুমি? স্ত্রীর কথা শুনে আহসান শাহরিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি তো মেয়েটার জীবন সাজিয়ে দিতে চেয়েছিলাম। তুমি জানো, সায়রার 8 বছর বয়সে ওর মা মারা যায়। অতঃপর ওর মায়ের এক বান্ধবী ছিল ডিভোর্সি, নাম ছিল পারভিন। মা মারা যাওয়ার পর পারভিন সায়রার খুব খেয়াল রাখতো। সায়রার বাবা বেশিরভাগ সময় বিজনেসের কাজে বাইরে থাকতেন। তাই সায়রার কথা ভেবে আর ওর ফুফুদের জোরাজুরিতে সায়রাকে সরোয়ার পারভিনকে বিয়ে করে। তিনি থামলেন, অতঃপর আবার বলতে শুরু করলেন। বিয়ের কয়েকদিন পর থেকে পারভিনের আসল চেহারা বেরিয়ে আসে। সে সরোয়ারকে বিয়ে করেছিল শুধু সম্পত্তির লোভে। এরপর থেকে শুরু হয় মেয়েটার উপর অত্যাচার। সায়রাকে দিয়ে বাসার সব কাজ করাতেন পারভিন। 2 বছর পর পারভিনের একটা মেয়ে হয়। তখন থেকে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। সরোয়ারের একটা ছেলেও ছিল, যে কিনা কয়েক বছর আগে বাবার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। পারভিন সবকিছু করতো সরোয়ারের আড়ালে। সামনে থাকলে নিজের মেয়ের মতো আদর দেখাতো, কিন্তু আড়াল হলে অত্যাচার শুরু করতো। সায়রা পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পেত ওকে দিয়ে সব খাটুনি করিয়ে নিত। এভাবে বড় হয়েছে মেয়েটা। আহসান সাহেবের গলা ধরে গেলেন। শেষে বললেন, হঠাৎ একদিন সরোয়ার আমাকে কল করে সায়রার জন্য একটা ভালো ছেলের খোঁজ দিতে বলে। আমি কয়েকবার আরিশার সাথে সায়রাকে দেখেছিলাম। তখনই আমার ওকে পছন্দ হয়। ভেবেছিলাম আরিশাকে তো একদিন বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়ে দিতে হবে। তাই সায়রাকে নিজের মেয়ে করে এ বাড়িতে এনে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা মনে হয় পারলাম না। আমি ব্যর্থ হয়ে গেছি। সায়রার জীবনের এত কষ্টের অতীত শুনে কান্না করে দিলেন শারমিন শাহরিয়া। চোখের পানি মুছে তিনি স্বামীকে দৃঢ় কণ্ঠে বললেন, তোমার ছেলে সায়রাকে মেনে নিক আর না নিক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও এই বাড়িতেই থাকবে আমার মেয়ে হয়ে। আরিশা যেমন আমার মেয়ে, সায়রাও আজ থেকে তেমনই আমার আরেকটা মেয়ে। তোমার ছেলে যদি সায়রাকে বউ হিসেবে মেনে নাও নেয়, তবে ও যেন ভুলেও সায়রাকে কোনো কটু কথা না বলে কষ্ট দেয়। তুমি তোমার ছেলেকে পরিষ্কারভাবে এটা বলে দেবে। স্ত্রীর মুখে এমন কথা শুনে আহসান শাহরিয়ার মনে মনে বেশ খুশি হলেন। যাক, অন্তত সায়রার এ বাড়িতে একা একা হয়ে পড়বে না। ছেলে মেনে না নিলেও সায়রা এ বাড়িতে মেয়ের আদরে বড় হতে থাকবে। ফারহান, আমি এই বিয়েটা করতে চাইনি, আব্বু আমাকে বাধ্য করেছে। আরব রুমে এসে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ওর প্রিয় বন্ধু ফারহানের ফোন আসে। ফারহান ওপাশ থেকে কি যেন বললো, তা শোনা গেল না। তবে আরব আবার বলতে শুরু করলো, আব্বু আমাকে বলেছিল আমি যদি এই বিয়ে না করি তবে আমাকে লেকচারার হিসেবে জয়েন করতে দিবে না, তার পরিবর্তে ওনার বিজনেসে জয়েন করতে হবে। তুই তো জানিস এই শিক্ষকতা আমার কতটা শখের পেশা, তাই এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছি। কিছুক্ষণ ওপাশের কথা শুনে আরাব আবার বলতে শুরু করলো, তুই যাই বলিস, ও যদি ফিরে আসে, ও রাজি থাকলে আমি সায়রাকে ডিভোর্স দেবো। আমি জানি এখানে সায়রার কোনো দোষ নেই, কিন্তু আমিই বা কি করতে পারি? এটা তো আমারও কোনো হাত ছিল না। দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা সায়রার চোখে পানি জমে উঠলো। সে টপ টপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়লো। সে আরাবের রুমে এসেছিল নিজের কাপড় চোপড়গুলো নিতে, কিন্তু এসে শুনতে পেল আরাবের প্রতিটা কথা। সায়রা দ্রুত নিজেকে সামলে নিল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দরজায় নক করলো। ভেতর থেকে আরাবকে জিজ্ঞেস করলে সায়রা জানালো সে জামা কাপড় নিতে এসেছে। আরাব দরজা খুলে দিল। সায়রা ভেতরে ঢুকে নিজের জামা কাপড় নিয়ে লাগেজ ভরে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আরাব পেছন থেকে বলে উঠলো, তুমি আমার এক কথায় রুম ছেড়ে দিচ্ছ? কাল রাতে তো বেশ তেজ দেখালে। আরাবের কথায় সায়রার পা থমকে যায়। সে পেছন ফিরে সরাসরি আরাবের চোখের দিকে তাকায়। খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, কাল রাতে যা বলেছি তা একদম সত্যি বলেছি। আপনি কাপুরুষের মতো কাজ করেছেন, তাই আপনাকে কাপুরুষ বলেছি। আব্বু না হয় আপনাকে ব্ল্যাকমেল করেছিল, কিন্তু আপনার কি উচিত ছিল না আমাকে জানানো যে এই বিয়েতে আপনার আপত্তি আছে? আপনি জানালে আমি এই বিয়ে কোনোদিনই হতে দিতাম না।
আপনার জেদের কারণে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আপনার তো কিছুই হবে না, কলঙ্ক তো সবসময় মেয়েদের গায়ে লাগে, ছেলেদের গায়ে না। সায়রা একটু থেমে আবার বলল, চিন্তা করবেন না, কলঙ্কে লাগার ভয়ে এই মেহেজ এবং সায়রা কোনোদিন মেরুদণ্ডহীন মানুষের সাথে সংসার করবে না। আপনি যখন সময় পাবেন ডিভোর্স পেপার রেডি করে রাখবেন। এই মেহেজ এবং সায়রা কখনো নিজের কথা ফেরায় না, যেখানে নিজের গুরুত্ব পায় না সেখানে দূরত্ব বজায় রেখে চলে যায়। কথাগুলো বলে সায়রা গুমোট ঘরটা থেকে বের হয়ে গেল। তার চলে যাওয়ার পর নিস্তব্ধ ঘরে তাকিয়ে রইল আরাম। তার কানে তখনও বাজছে কাপুরুষ আর মেরুদণ্ডহীন। সে নিজেই মনে মনে ভাবলো, আসলেই কি আমার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল? তখন তো মাথায় আসেনি যে সায়রাকে একবার জানায়। ভেবেছিলাম ও হয়তো আমার টাকা দেখে বিয়েতে রাজি হয়েছে, তাই বললেও কোনো লাভ হবে না। তখন তো মাথায় শুধু নিজের স্বপ্নের চিন্তাই এসেছিল। আরিশা রুমের বারান্দায় দাঁড়িয়ে সাইরা রাতের আকাশের দিকে তাকিয়েছে। আকাশের চাঁদের আলো চারিদিক ঝলমল করছে, কিন্তু তার জীবনে এক বিন্দু আলো নেই। এক গভীর অন্ধকারে তলিয়েছে তার জীবন। সাইরার হাতে তার ভাইয়ের রেখে যাওয়া শেষ চিঠি। সে ধীরে সুস্থে চিঠি চিরকুটে ভাঁজ করলো। চিঠি, আমার কলেজার টুকরা ছোট বোন, আমার পুতুল, আমি জানি আমার পুতুল এই চিঠি পড়ে খুব কাঁদবে। তুই কাঁদবি, কিন্তু সবার আড়ালে, সবার সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করিস না। আমি জানি আমার পুতুল দুর্বল নয়। তোকে এই নরকে একা ফেলে যাচ্ছি বলে তোর এই ভায়াকে কখনোদিন ক্ষমা করিস না, কিন্তু ভায়াকে যে এখন যেতেই হবে। আমি না গেলে ভবিষ্যতে তোকে আগলে রাখবে কে? শুধু মনে রাখিস, তোর ভায়া হারিয়ে যায়নি, বরং নিজেকে এমনভাবে গড়ে তুলছে যাচ্ছে যেন কেউ তার পুতুলকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে না পারে। আজ থেকে ঠিক ৪ বছর পর আমি আসবো তোকে এখান থেকে নিয়ে যেতে। এই ১,৪৬০ দিন আমি তোর চোখের সামনে থাকবো না ঠিকই, কিন্তু তোর ভাইয়া সবসময় তোর ছায়া হয়ে পাশে থাকবে। ততদিন মাথা উঁচু করে বাঁচবি, নিজের অস্তিত্ব আর তোর স্বপ্নকে মরতে দিস না। তোর ভাইয়া আড়াল থেকে সবসময় তোকে দেখছে। ঠিক ৪ বছর পূর্ণ হলে আমি আসবো আমার নিজের সাম্রাজ্যে তোকে নিয়ে যেতে। তুই আমার কথা রাখবি, একদম কাঁদবি না, কারো কথায় কষ্ট পাবি না, মনকে শক্ত রাখবি। তোর যত অভিযোগ আছে সব ডায়েরিতে লিখে রাখবি। আমি যখন ফিরবো তখন সব অভিযোগ আমাকে জানাবি, আমি সব মাথা পেতে নেব। আমার পুতুল শুধু আমার জন্যই নরম থাকবে, আর কারোর সামনে দুর্বল হবে না। মনে রাখিস, তোর ভাইয়া তোকে দেওয়া কথা অবশ্যই রাখবে। ইতি, পুতুলের ভাইয়া। সারা চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, ৩ বছর ১০ মাসটা বেরিয়ে গেল ভাইয়া, আর মাত্র ২ মাস। এই ২ মাস পর আমি এই পরিচয়হীন জীবন থেকে মুক্তি পাবো, তাই না? তুমি নিজের কথা রাখবে, আমি জানি। তুমি তো আমার ভাইয়া। আমার ভাইয়া তার পুতুলকে দেওয়া কথা অবশ্যই রাখবে। সারা দীর্ঘশ্বাস ফেলে আবারও বিড়বিড় করে বলল, তুমি জানো ভাইয়া, তোমার পুতুল আর এখন কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে না। তোমার কথা মতো সবসময় সবার আড়ালে কেঁদেছি। তোমার সেই চিঠিটা পড়ে যে কতবার অঝরে কেঁদেছি তা কেউ জানে না, কিন্তু এখনো আসার পর এখানে একজন পেয়েছি যে একদম আম্মুর মতো আমাকে আদর করে। তার সামনে এলেই কেন যেন আমার চোখের পানি বাদ মানতে চায় না। কি করবো বলো? তুমি চলে যাওয়ার পর তো আমাকে কেউ এভাবে আগলে রাখেনি। আব্বু প্রথম প্রথম আদর করতো, কিন্তু আম্মু মারা যাওয়ার পর আব্বু ব্যবসায়িক কাজে বিজি হয়ে গেল। অতঃপর তারপর থেকে আমাকে কেউ এভাবে ভালোবাসেনি। এখানে এসে আমি যে বাবা মা হারানো আদরটুকু আবার ফিরে পেয়েছি, তাই হয়তো নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছি না। আমি কি করবো বলো তো ভাইয়া? কথাগুলো বলতে বলতে সায়রার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ঠিক তক্ষণে কানে এলো পরিচিত কণ্ঠস্বর, তুই কাঁদছিস সারু? হঠাৎ আরিশের কণ্ঠ শুনে চমকে উঠল সায়রা। তড়িঘড়ি করে নিজের চোখের পানিটুকু মুছে নিল। সে চায় না কেউ তার দুর্বলতা দেখুক। নিজেকে সামলে নিয়ে পেছনে না ফিরে বলল, কি বলছিস তুই? আমি কেন কাঁদতে যাব? সায়রার কথা শুনে আরিশা একদম তার কাছে এসে দাঁড়ালো। সায়রার কাঁধে হাত রেখে নরম সুরে বলল, আর কত ভালো থাকার অভিনয় করবি? তোকে আমি কলেজ লাইফ থেকে চিনি। আমি জানি তুই কারোর সামনে নিজের দুর্বলতা দেখাতে চাস না, কিন্তু আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। আমাকে অন্তত বল, তোর মনে কিসের এত কষ্ট? কষ্ট ভাগ করে নিলে নাকি কষ্ট কমে যায়? বল না রে, কিসের এত কষ্ট তোর মনে? তুই আমাদের সামনে মিথ্যা হাসিস। আমি জানি তোর ওই হাসির আড়ালে লুকিয়ে আছে হাজার কষ্ট। সায়রা এবার আরিশের দিকে ফিরল, ম্লান হেসে বলল, তুই ভুল জানিস। আমার মনে কষ্ট আছে ঠিকই, কিন্তু তোর আর মাইশার সাথে থাকতে থাকতে আমি সত্যি প্রাণ খুলে হাসতে শিখেছি। তোকে কেন মিথ্যা বলবো? আসলে কোনোদিনই সুযোগ হয়নি তাই বলা হয়নি। শুনতে চাস? তাহলে বস আমার পাশে।
দুজন বেলকনিতে রাখা সোফায় বসলো। সারা একে একে তার জীবনের সবটা খুলে বলল আরিশাকে। মা মারা যাওয়ার পর বাবার ব্যবসার কাছে সারাক্ষণ ব্যস্ত থাকা, বাড়িতে তাকিয়ে সব কাজ করানো, বড় ভাইয়ের সে অপার্থিব আদর, আর কোনো এক অজানা কারণে ভাইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া সবকিছু। ভাইয়া যে 4 বছর পর ফিরে এসে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার কথা দিয়েছে, সে কথা বলতে গিয়ে সায়রার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। আরিশা অবাক হয়ে সায়রার দিকে তাকালো, ভাবতেও পারছে না একটা মেয়ে কিভাবে এত কষ্ট বুকে চেপে হাসি খুশি ভাবে থাকতে পারে। তাদের সাথে সারাক্ষণ দুষ্টুমি করা মেয়েটাকে দেখে সে গুণাক করে বুঝতে পারেনি যে তার জীবনে এত বড় ঝড়ের গল্প লুকিয়ে আছে। পরদিন সকালে আরো একটা সুন্দর দিনের সূচনা হলো, কারোর জন্য সুখকর বা কারোর জন্য দুঃখের, কিন্তু সুখ দুঃখ মিলেই তো জীবন। সবেমাত্র গোসল সেরে বের হয়েছে আরাব, সারাদিনের বিন্দু বিন্দু জলকণা মুক্তোর মতো চিকচিক করছে। কোমরে জড়ানো সাদা টাওয়াল তার সুগঠিত শরীরের পেশিবহুল গড়নে আরো স্পষ্ট করে ফুটে উঠেছে। পেটের সুঠাম পেশিগুলো অ্যাপস যেন বাস করে নিপুণ হাতে খোদাই করা কোনো শিল্পকর্ম। প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে বুকের ছাতি আর সুবিন্যাস কাঁধের পেশিগুলো অবাধ্যভাবে ফুলে উঠছে। হাতের বলিষ্ঠ শিরাগুলো ভিজে ত্বকের নিচে স্পষ্ট হয়েছে। চুলে জমে থাকা জল চুইয়ে পড়ছে চওড়া কাঁধের উপর। উজ্জ্বল শ্যামলা ত্বকের সেই শীতলতা আর পেশির সেই দীপ্ত ভঙ্গি সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর অথচ শান্ত আভিজাত্য ফুটে উঠেছে আরবের অবয়বে। আজ আরবের ভার্সিটির প্রথম দিন। আয়নার সামনে দাঁড়িয়ে আরব তার সুগঠিত শরীরে জড়িয়ে নিল কালো শার্ট, যার উপর দিয়ে দুটো বোতাম খোলা রাখলো। সেখান দিয়ে তার বলিষ্ঠ গ্রীবার আভিজাত্য চুইয়ে পড়ছে। তার উপর সাদা ব্লেজার পরে নিল, যা তার চওড়া কাঁধ আরো পেশিবহুল গড়নে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলল। শ্যামবর্ণের উজ্জ্বল গায়ে কালো শার্ট আর সাদা ব্লেজার বেশ সুন্দরভাবে মানানসই ফুটে উঠল। কবজিতে রূপালি ঘড়ি আর চুলগুলো জেল দিয়ে সেট করে নিল, একদম পরিপাটি রেডি হয়ে নিল। আরবকে দেখতে বেশ সুদর্শন লাগছে, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। আরবকে দেখে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেল আরব। আরু, তুই উঠবি নাকি আমি পানি ঢেলে দেবো? সারু যান, আর একটু ঘুমাতে দে, ভার্সিটিতে যেতে আরো অনেক সময় আছে। কোথায় অনেক সময় আছে? অলরেডি 8:30 বাজে, 9:30 থেকে ক্লাস শুরু। তুই উঠবি নাকি আমি তোকে রেখেই চলে যাব? 8:30 বাজে শুনে ধরফরিয়ে উঠে বসলো আরিশা। চোখ কষলে সায়রার দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে বলল, এই কারণে তো প্রতিদিন ভার্সিটিতে আসতে দেরি হতো, আর আমাদেরকে এটা সেটা বলে মিথ্যা বাহানা দিতি। আরিশা বলে উঠল, বিশ্বাস কর সারু, আমি মিথ্যা কোনো বাহানা দেইনি তোদেরকে। আজকে তো একটু বেশি ঘুমিয়েছিলাম, তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম তো এজন্য। একদম আমাকে পাম দিবি না, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। যেখানে আমি সবার আগে ভার্সিটিতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তোদের জন্য, আজ তোর কারণে আমারও দেরি হয়ে যাচ্ছে। সারুজান, রাগ করিস না, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, তুই একটু দাঁড়া। আরিশা তাড়াহুড়া করে বিছানা থেকে উঠে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। 10 মিনিটে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তাড়াহুড়া করে রেডি হয়ে দুজনে নিচে নেমে এলো। দুজনকে দেখে শারমিন শাহরিয়া বললেন, সায়রা, আরিশা, আয় নাস্তা খেতে বস। শারমিন শাহরিয়ার কথা শুনে আরিশা আর সায়রা একসঙ্গে বলে উঠল, আম্মু, নাস্তা খাওয়ার সময় নেই, অলরেডি 9টা বেজে গেছে, 9:30টায় ক্লাস শুরু হয়ে যাবে। তাই বলে না খেয়ে যাবে দুজন? আম্মু, তুমি চিন্তা করো না, আমরা ক্যান্টিনে খেয়ে নেব। কথাগুলো শেষ হওয়ার আগেই দুজন দৌড়ে বের হয়ে গেল বাসা থেকে। ওদের দুজনে যাওয়ার পরে তাকিয়ে শারমিন শাহরিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগে একটা ছিল, না খেয়ে থাকতো, এখন আরো একটা আসছে, সেটাও একই রকম। বলে হেসে আবার বললেন, আল্লাহ আমার 2 মেয়ের জন্য সবসময় এরকম হাসি খুশি থাকে। ভার্সিটির ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে আরিশা, সায়রা, মায়েশা। যদিও এখন কৃষ্ণচূড়া গাছে কোনো ফুল নেই, পুরোনো পাতা ঝরে গিয়ে এখন নতুন কচি পাতা গড়াচ্ছে। ওরা তিনজন প্রাণের বন্ধু, যেন 3 দেহ 1 প্রাণ। ভার্সিটির গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে ছুটি হওয়া পর্যন্ত বাসায় না ফেরা বন্ধু সবাই একসাথে থাকে। তিনজনের পোশাকও প্রায় একই রকম। আজ তিনজনে একই ডিজাইনের ফ্লোরাল গাউন পরেছে। সায়ার পরনে সাদা রঙের গাউন আর ম্যাচিং হিজাব, আরিশার পরনে পেস্ট কালার আর মাইশার পরনে বেবি পিঙ্ক কালার। ওরা তিনজন সবসময় সবকিছু একে অপরের সাথে শেয়ার করলেও সায়রা নিজের জীবনের গভীর দুঃখগুলো কারোর সাথে শেয়ার করে না। সে কারোর করুণা বা সহানুভূতি চায় না। তাদের দুষ্টুমি দেখে কেউ বুঝতেই পারবে না যে সায়রার মনে এত কষ্ট লুকিয়েছে। ওরা তিনজনই ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্রী। সারু, কি বলছিস তুই? আজ জয়েন করা ওই হ্যান্ডসাম ইংরেজি লেকচারার আরব শাহরিয়া তোর বর? মায়ের আসার কথা শুনে সায়রা আর আরিশা বিরক্ত হয়ে ওর দিকে তাকালো। সায়রা ঝাড়ি মেরে বলল, মাইশু, চুপ করবি তুই? সকাল থেকে তুই হ্যান্ডসাম হ্যান্ডসাম করে যাচ্ছিস। লোকটা মোটেও হ্যান্ডসাম না, বরং ম্যানারলেস একটা লোক।
তুই যাই বলিস, আরব স্যার কিন্তু দারুণ হ্যান্ডসাম, কি সুঠাম দেহ আর কণ্ঠস্বর তো জাস্ট ওয়াসাম। চোখ দুটো দেখেছিস, আর ঠোঁট দুটো তো মেপে রাখার মতো, মনে হয় যেন কোনো দৃঢ় প্রতিজ্ঞা করছে। প্রথম দেখাতে ক্রাশ খেয়েছিলাম রে। হায় রে হায়, আমার প্রথম ক্রাশ, সে কিনা আমার বেস্ট ফ্রেন্ডের পর। মাসের আহাজারি সুরে আরিশা বিরক্ত করে বলল, তোর প্রথম ক্রাশ? তুই তো যাকে দেখিস তার উপরই ক্রাশ খাস। এখন তো এখন এখানে এসে আদিক্ষেতা করিস না, একদম গাল ভেঙে দেবো মিথ্যাবাদী। তুই কি করে জানবি ক্র্যাশ খাওয়ার মজা? যখন হ্যান্ডসাম ছেলেরা সামনে দিয়ে যায় তখন বুকের ভেতর কেমন উড়ু উড়ু করে ওঠে, আর ক্রাশ খাওয়া এখন একদম ন্যাচারাল বিষয়। ওটা তো বাংলাদেশি বাঙালিদের জাতীয় খাবার, জানিস না? ওটা না থাকলে জীবনকে জীবন মনে হয় না। তাহলে আমরা বোধহয় ওই জাতীয় খাবার খাই না দেখে আমাদের জীবনটা জীবন না, তাই না? আলিশা টিপকিনি কেটে বলল। মাইশা কিছু বলতে যাবে অমনি সায়রা দুজনকে ধমক দিয়ে বলল, চুপ, তোরা চুপ দুজন, যদি আর একটা কথা বলিস তবে দুজনেরই মুখ ভেঙে দেবো আমি। তোরা একসাথে হলে ঝগড়া শুরু করে দিস কেন? সারু, তুই আমাকে ধমক দিচ্ছিস কেন? ওকে ধমক দে, ও সবসময় আমার ক্রাশ খাওয়ার উপর নজর দেয়, ওর জন্য আমি শান্তিতে একটু ক্রাশও খেতে পারি না। দেখ, আজকে ওর নজরের কারণে ভুল মানুষের উপর ক্রাশ খেয়ে বসলাম। চুপ করতে বলেছি তোদের, আর একটা কথা বল না শুনি যেন। সায়রার ধমকে আরিশার মাইশা মুখে আঙুল দিয়ে সায়রার দিকে তাকিয়ে রইল। এরপর একে অপরের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো। ওদের কাণ্ড দেখে সায়রা হো হো করে হেসে উঠল। সায়রাকে হাসতে দেখে বাকি দুইজনও যোগ দিল। ওরা বেশিক্ষণ কথা না বলে থাকতেই পারে না। হাসতে হাসতে কিছুক্ষণ পর আনিশা বলে উঠল, আচ্ছা, আমরা যে ওই পেট মোটা স্যারের লেকচার না শুনে এখানে বসে আছি, কাল যদি জিজ্ঞেস করে ক্লাসের সময় কোথায় ছিলে, তখন কি বলবি? সায়রা আরিশার দিকে তাকিয়ে উত্তর দিল, কালকেরটা কালকে দেখা যাবে। কালকের কথা ভেবে আজকের সুন্দর সময়টা কেন নষ্ট করছিস? আরিশা আর কিছু বলল না। তিনজন মিলে আবারও আড্ডায় মেতে উঠল। হাসি খুশি আর খুনসুটিতে একে অপরের গায়ের উপর ঢলে পড়ছে। তাদের এই হাসাহাসি আর দুষ্টমি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করেছিল একজন। সে আর কেউ না, আরব শাহরিয়া। ভার্সিটির দ্বিতীয় তলার করিডোরে দাঁড়িয়ে সে তার প্রাণপ্রিয় বন্ধু ফারহানের সাথে ফোনে কথা বলছিল। কথা শেষ হয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখ যায় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে থাকা তিন রমণীর দিকে, যারা কথা বলতে বলতে হাসাহাসি করছে। আর হাসাহাসি করতে করতে একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে। আরাব ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারলো ওটা তার মেনে না নেওয়া বউ সায়রা আর ছোট বোন আরিশা, আর তাদের সাথে সম্ভবত তাদের আরেকটা বন্ধু। তবে আরাবের সবচেয়ে বেশি অবাক হলো সায়রাকে এভাবে হাসতে দেখে। যে মেয়েটা বাসায় সবসময় গম্ভীর মুখ করে থাকে, তার মুখে এখন খিলখিল করে হাসি। সত্যি আশ্চর্যের বিষয়। পরক্ষণে কিছু একটা মনে পড়তে আরবের চল শক্ত হয়ে এলো। রাগে চোখ দুটো লাল হয়ে উঠলো। সে গদগদ করে সেখান থেকে হেঁটে চলে গেল। তোমরা ভার্সিটিতে পড়তে আসো নাকি আড্ডা দিতে? হঠাৎ পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই তিনজন পেছন ফিরে চমকে তাকালো। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আরাব। সায়রা প্রথমে ভড়কে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হলো, কিন্তু আরিশা আর মাইশা ভয়ে সায়রার হাত খপ করে ধরে ফেললো। তিনজনকে চুপ করে থাকতে দেখে আরাব আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাদের ক্লাসে লেকচার চলছে আর তোমরা এখানে বসে আড্ডা দিচ্ছ? ক্লাস না করে কিসের এত গল্প তোমাদের? আরাবের কড়া কথা শুনে সায়রা কিছু বলতে যাবে তার আগে আরিশা আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, খুব ক্ষুধা পেয়েছিল, ক্যান্টিনে খেতে গিয়েছিলাম, খেতে খেতে লেকচারের অর্ধেক সময় পার হয়ে গিয়েছিল। আমরা ভাবলাম অর্ধেক লেকচার শুনে কি করব, তাই এখানে বসে কথা বলছি। যখন বিরতি ছিল তখন না খেয়ে তোমাদের ক্লাসের সময় কেন খেতে হবে? আরামের কথা শুনে সায়রা মনে মনে বিরক্ত হলো। সে বিড়বিড় করে বলল, আজব লোক রে বাবা, খিদে কি আর বলে কয়ে আসে নাকি যে বিরতির সময় লাগবে আর অন্য সময় লাগবে না? খিদে যখন পাবে তখনই তো খাবো। তবুও যেহেতু সে এখন শিক্ষকদের ভদ্রতা তো বজায় রাখতেই হবে। সায়রা ভদ্রতা বজায় রেখে কিছুটা বিরক্তি কণ্ঠে বলল, স্যার, বিরতির সময় খিদে পাইনি, এখন খিদে পেয়েছে তাই খেতে গিয়েছি। সায়রা শটান যাওয়া শুনে আরাব তার দিকে কড়া চোখে তাকালো। মুহূর্তে দুজনের চোখে চোখ পড়ে গেল। আরাব কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু সায়রা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সে দ্রুত চোখ নামিয়ে নিল। আরাবও নিজের চোখ সরিয়ে নিল এবং বলল, যারা নিজের খিদের উপর আর নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, আমি মনে করি তাদের উচ্চশিক্ষার আশা করা মানেই সময় অপচয়। কারণ তারা জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে ভুল করে। আরাব যে তাকে অপমান করে খোঁচা দিয়ে কথা বলেছে সেটা সায়রা বেশ ভালোই বুঝতে পারলো। অপমানে তার চোখ দিয়ে জল চলে আসছিল, কিন্তু সে তা আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল,
আর আমি কি মনে করি জানেন স্যার, যারা নিজের খিদের উপর আর নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে জানে তারাই আসলে জীবনের ভুল সিদ্ধান্তগুলো নেয়। কারণ আমরা যা করার তা সরাসরি সামনে করি, কিন্তু কিছু কিছু মানুষ মেরুদণ্ডহীন মানুষ আছে যারা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না, বরং অন্যের উপর ছেড়ে দেয়। আর এভাবে তারা অন্য একজনের জীবনও নষ্ট করে দেয়। আশ্চর্যের বিষয় হলো সে মানুষগুলো আবার অন্যকে জীবন নিয়ে বড় বড় লেকচার দেয়। ব্যাপারটা বেশ হাস্যকর না স্যার? স্যারের কথা শুনে আরাপের চোখ শক্ত হয়ে এলো রাগে। তার চোখ দুটো লাল হয়ে উঠল। সে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। আরাপের এমন রণমূর্তি দেখেও সায়রা একটু ভড়কালো না, বরং শান্ত থেকে আরিশা আর মাইশার দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি চল, ছুটি হয়ে গেছে তো চল। কথাগুলো বলে সায়রা আরাবকে পাশ কাটিয়ে চলে গেল। আরিশা আর মাইশা অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো এবং সায়রার পিছু পিছু হাঁটা শুরু করলো। এদিকে আরাব হাত মুষ্টি করে তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রার যাওয়ার পরে তাকিয়ে আছে, যেন দৃষ্টি দিয়ে তাকে ভস্ম করে দেবে। আরাব বেশ বুঝতে পারলো সায়রা তাকে পরোক্ষভাবে অপমান করে মেরুদণ্ডহীন পুরুষ বলেছে। আরাব রাগে বিড়বিড় করলো, এই মেয়ের এত সাহস কোথা থেকে আসে আমি বুঝতে পারছি না। বাসায় কথা শোনায় তো শোনায়, এখন ভার্সিটিতেও আমাকে অপমান করছে। আমি যে তার শিক্ষক, সে ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না। এই মেয়েকে আমি দেখে নেব। তুমি কতদিন নিজেকে এভাবে সাহসী দেখাতে পারো আমিও দেখব। আজকের পর্ব এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবার কাছে আমার ভিডিও পৌঁছে দেবেন। আর পরবর্তী পর্ব দেব কিনা অবশ্যই কমেন্ট করবেন। সবাই বেশি বেশি কমেন্ট না করলে কিন্তু খুব একটা ভালো লাগে না। এছাড়াও আমি কি কি গল্প পোস্ট করব সে বিষয়েও সাজেস্ট করবেন। ধন্যবাদ।